হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুদীপ সরকার। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের বাংলা বিষয়ের একটি অন্যতম কবিতা আকাশে সাতটি তারা। কবি জীবনানন্দ দাশ। এই আকাশে সাতটি তারা কবিতার লাইন ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করব। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আকাশে সাতটি তারা এই কবিতার মূল উৎস গ্রন্থ হল রূপসী বাংলা। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত সপ্তম সংখ্যক কবিতা আমাদের আজকের আলোচ্য আকাশে সাতটি তারা কবিতাটি। কবিতা আলোচনা করার পূর্বে আমরা কবির জীবন সম্পর্কে সংক্ষিপ্ত দুই একটি কথা জেনে নেব। কবির জন্ম হয়েছিল 18ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের বরিশাল জেলায়। কবির পিতা ছিলেন সত্যানন্দ দাশগুপ্ত এবং মাতা কুসুম কুমারী দেবী। তার মা ছিলেন একজন বিখ্যাত লেখিকা। এই কবির বিশেষ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, মহাপৃথিবী এবং রূপসী বাংলা। এই মহান কবির জীবনাবসান হয়েছিল 22শে অক্টোবর 1953 খ্রিস্টাব্দে। তাহলে আমরা কবির সংক্ষিপ্ত পরিচয় জেনে নিলাম। এবার আমরা কবিতার লাইন ধরে ধরে প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করব। কবি জীবনানন্দ দাশ ছিলেন রূপসী বাংলার রূপমুগ্ধ কবি। তিনি বাংলাকে যেভাবে ভালোবেসেছেন, বাংলার রূপে যেভাবে তিনি মুগ্ধ হয়েছেন, হয়তো আর কোনো কবি বাংলাকে এভাবে দেখেননি। হয়তো আর কোনো কবি বাংলার রূপে এতটা মুগ্ধ কোনোদিন হননি। তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থের আরেকটি কবিতায় বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অর্থাৎ তিনি বাংলার রূপের মধ্যে এত সৌন্দর্য পেয়েছেন, তার মনে হয়েছে পৃথিবীতে আর কোথাও এত সৌন্দর্য নেই। তাই তো তিনি শুধু বাংলার রূপ দেখেই পরিতৃপ্ত। তিনি তাই পৃথিবীর অন্য কোনো দেশের রূপ খুঁজতে আর যান না। আর আমরা এই কবিতার মধ্যে বাংলার রূপের একটি বিশেষ মুহূর্ত, অর্থাৎ সন্ধ্যাকালীন যে এক শান্ত অনুগত যে ছবি, সেই ছবি আমরা দেখব। অর্থাৎ কবি যেন বাংলার সন্ধ্যার সময়ের এক অপরূপ ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা প্রত্যেকটি লাইনের ব্যাখ্যায় যাব। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ কবি বলেছেন যে বাংলার আকাশে যখন সাতটি তারা ফুটে ওঠে, তখন কবি কি করছেন না, কবি বাংলারই ঘাসের উপরে বসে রয়েছেন। তো প্রথমেই বলে রাখি যে এই সাতটি তারা আসলে কি। সাতটি তারা হলো আমাদের বসন্তকালে বিশেষ করে আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখা যায়। সপ্তর্ষি মণ্ডল হচ্ছে সাতটি তারার সমাহার। কথিত আছে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ এই সাতজন ঋষির নাম অনুসারে এই নক্ষত্রদের নামকরণ করা হয়েছে। তো এই সাতটি তারা যখন আকাশে ওঠে, তখন আমাদের বাংলায় সন্ধ্যা নেমে আসে। আর এই সন্ধ্যা যখন নামে, তখন কবি কি করেন না, কবি এই বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য দুচোখ ভরে দেখার জন্য তিনি বাংলার কোনো খোলা মাঠের ঘাসের নরম বিছানায় তিনি বসে থাকে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তার চোখে আরেকটি ছবি ধরা পড়েছে। তিনি পশ্চিম দিগন্তে ঢলে পড়া সূর্যের দিকে তাকিয়েছেন। তিনি দেখছেন পশ্চিম দিগন্তের মেঘ লাল হয়ে গেছে। কেন লাল হয়েছে না, পশ্চিম দিগন্তে অস্তরাগে রঞ্জিত যে আলো, সেই আলো মেঘের উপরে পড়ে যেন মেঘটা লাল হয়ে গেছে এবং সেই মেঘ যেন আস্তে আস্তে গঙ্গাসাগরের বুকে ডুবে যাচ্ছে। অর্থাৎ এই ছবি দেখে আমাদের আরেকটি কথা মনে পড়ে। কবি এখানে বিশেষ একটি উপমা টেনেছেন, সেটি হচ্ছে মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কি ডুবে গেছে
না সেই সান্ধ্যকালীন সূর্য? অর্থাৎ মৃত মনিয়া কি? এখানে দুটো কথা আমরা বলতে পারি। মনিয়া এখানে পাখি হতে পারে, একটি বিশেষ বর্ণময় পাখি, ছোট্ট পাখি, চঞ্চল পাখি, তার কথা আসতে পারে। কিংবা এই মনিয়া সম্পর্কে গবেষক গৌতম মিত্র বলেছেন, এই মণি আসলে কোনো পাখি নয়। এই মণিয়াই কবি জীবনের ১ম ভালোবাসা। মণিয়ার পিতা ছিলেন জনৈক পর্তুগিজ পাদ্রী এবং তার মা ছিলেন বাংলাদেশী। এই মণিয়াই একদিন ডুবে গিয়েছিল, অর্থাৎ কবির জীবন থেকে মণিয়া হারিয়ে গিয়েছিল। যার ফলে কবির জীবনে ঘনিয়ে আসে চরম বিষাদের অন্ধকার। কবি মুনিয়াকে হারিয়ে তিনি অনুতপ্ত, ব্যথিত এবং বিরহে বেদনাকাতর। তাই এখানে পশ্চিম দিগন্তে ঢলে পড়া মেঘের সাথে তিনি মনিয়ার তুলনা করেছেন। তারপরেই কবি বলেছেন, বাংলার যে নীল সন্ধ্যা, সেই নীল সন্ধ্যা একান্তই শান্ত এবং অনুগত। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ এই সন্ধ্যাকে কবি বাংলার এই শান্ত অনুগত নীল সন্ধ্যাকে এক কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ কবি যেন এই সন্ধ্যার রূপকে এক মানবিক সত্তায় আরোপিত করেছেন, এক মানবিক সত্তায় বিশেষিত করেছেন। সন্ধ্যাও যেন অপূর্ব সুন্দরী কেশবতী কন্যার মতো স্নিগ্ধ এবং মধুর। কবির এখানে চোখের পরে, মুখের পরে সেই কেশবতী কন্যার চুল, অর্থাৎ অন্ধকার যত বাড়ছে কবি যেন সেই কেশবতী কন্যার চুলের স্পর্শ অনুভব করছেন। তারপরে তিনি লিখছেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। অর্থাৎ এখানে বলেছেন যে সেই কেশবতী কন্যার যে অজস্র চুল, অসংখ্য চুল, সেই চুলের স্পর্শ কবিকে সমৃদ্ধ করছে, কবিকে তৃপ্ত করছে এবং সেই সঙ্গে সেই চুলের স্পর্শ কাঠালে, হিজলে, জামে ঝরে পড়ছে। অর্থাৎ যেন কেশবতী কন্যার চুলের স্নেহ চুম্বনে বাংলার প্রকৃতি সমৃদ্ধ হচ্ছে, বাংলার গাছপালা সমৃদ্ধ হচ্ছে। কবি তো সমৃদ্ধ হচ্ছেনই, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। সেই রূপসী কন্যার অজস্র চুলের বিন্যাস হতে ঝরে পড়া যে স্নিগ্ধ গন্ধ, সেই স্নিগ্ধ গন্ধে কবি পাগল পারা, কবি মাতোয়ারা। কবিতার দ্বিতীয় স্তবকে রয়েছে, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কিশোরের পায়ে দলামুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে ৭টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। অর্থাৎ বাংলার এই যে অপরূপ সন্ধ্যা নেমে আসে, এই সন্ধ্যা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে উপলব্ধি করা যায় না। বলা বাহুল্য, পৃথিবীর অন্য কোনো দেশে এই সন্ধ্যাকে অনুভব করা যায় না। বাংলার যে চিরন্তন নিজস্ব যে সৌন্দর্য, সেগুলো কি না, বসন্তের আগমনে নরম ধানের স্নিগ্ধ গন্ধ, কলমি শাকের গন্ধ, হাঁসের পালকের মৃদু স্পর্শ, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটি মাছের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজের হাতের স্নেহ স্পর্শ, এগুলি একান্তই বাংলার নিজস্ব। এগুলো অন্য কোথাও পাওয়া যাবে না। কিশোরের পায়ে দলামুথা ঘাস, অর্থাৎ বাংলার কিশোররা দামাল হয়, তাদের পায়ে দলিত মুথা ঘাসের সুগন্ধ এবং আমাদের বাংলার প্রকৃতির বুকে লাল লাল বটফলের ঝরে পড়ার ব্যথা একান্তই বাংলার নিজস্ব। এই সব কিছুর মধ্যেই আমরা বাংলাকে খুঁজে পাই। আমরা বাংলাকে যদি দেখি, বাংলাকে যদি খুঁজতে চাই, বাংলাকে যদি বুঝতে চাই, তাহলে আমাদের এই চিরন্তন প্রাকৃতিক এবং মানবিক সম্পদের দিকে তাকাতে হবে। আর
বাংলার যখন আকাশে ৭টি তারা ফুটে ওঠে তখন অনুভবী কবি জীবনানন্দ দাশ বুঝতে পারেন। কবিরা অনেক বেশি অনুভূতিপ্রবণ হয়। তারা যেভাবে পৃথিবীকে, প্রকৃতিকে, সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে আর ৫ জন সাধারণ মানুষ পারে না। তাই বাংলার যখন সন্ধ্যা নামে, আকাশে ৭টি তারা যখন ফুটে ওঠে তখন কবি বিশেষভাবে এই সৌন্দর্যের সাক্ষী থাকে এবং এই সৌন্দর্য উপলব্ধি করতে পারে। তিনি বাংলাকে এতটাই ভালোবেসেছেন যে তিনি এক জায়গায় বলছেন, "আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।" অর্থাৎ তিনি বাংলাকে এতটাই ভালোবেসেছেন যে তিনি বারে, বারে বাংলার কাছে ফিরে আসতে চাইছেন। বাংলার এই অপরূপ সৌন্দর্য তাকে বারে, বারে মুগ্ধ করে। তিনি জীবনের অস্তিত্বময় সময়েও তিনি বাংলার সৌন্দর্য দেখতে চান। মৃত্যুর পরে যদি নতুন কোনো জন্ম থাকে, সে জন্মে সে যদি মানুষও না হতে পারে, তাহলেও সে বঙ্গ প্রকৃতির কোনো পাখি, কোনো প্রাণী কিংবা কোনো উদ্ভিদ কিংবা কোনো গাছ হয়ে তিনি বাংলার অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে চান। অর্থাৎ এই কবিতার ১ম থেকে শেষ পর্যন্ত বাংলার অপরূপ নীল সন্ধ্যার এক শান্ত অনুগত ছবি তিনি অঙ্কন করেছেন এবং তার সঙ্গে, সঙ্গে কবিতার মধ্যে কবির বাংলার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসা ঝরে পড়েছে। তাহলে শেষ করলাম আমাদের আজকের আলোচ্য আকাশে ৭টি তারা কবিতাটি। কবিতাটির আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও। বেশি, বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাকে নতুন, নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখা হবে আবার নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।